তো মার্চেন্ডাইজিংয়ে সফল হতে গেলে কিছু কিছু বেসিক টুলস ফলো করতে হবে। আপনার টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড ছাড়া এখন কেউ আর রিক্রুট করতেছে না মার্চেন্ডাইজিংয়ে। যখন 2-3 বছর কাজ করে ফেলবেন আপনার স্যালারি তখন 50+ হবে, 10 লাখ প্লাস, মোর দেন 10 লাখ, 5 লাখ এরকম থাকে। সো আপনাকে প্রেজেন্টেশনে খুব বেশি গুরুত্ব দিতে হবে, কারণ ইমেল কমিউনিকেশনটা খুব জরুরি। অনেকেই ইমেল লিখতে পারে না, কিন্তু সবাইকে শুভেচ্ছা। আমি সেলিম আহমেদ, আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলের 33তম ব্যাচ, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ফার্স্ট ব্যাচ। আমি আমার ক্যারিয়ার শুরু করি 2012 সালে ভিএলআর টেক্সের সাথে একজন মার্চেন্ডাইজার হিসেবে। এখন আমি আছি ইকোটেক্স মার্চেন্ডাইজিংয়ের সিনিয়র ম্যানেজার হিসেবে। আমি কয়েকটা কাস্টমার ডিল করতেছি। তো আজকের আপনাদেরকে মার্চেন্ডাইজিং নিয়ে কিছু আলাপ হবে আপনাদের সাথে। মার্চেন্ডাইজিং কীরকম চ্যালেঞ্জ থাকে, কী কাজ, এগুলো নিয়ে। আসলে মার্চেন্ডাইজিং হচ্ছে একটা কোঅর্ডিনেশন কার মধ্যে? একজন বায়ার এবং সেলারের মধ্যে। একটা ফ্যাক্টরি এবং বায়ারের মধ্যে কোঅর্ডিনেট করা হচ্ছে গিয়ে মার্চেন্ডাইজারের কাজ। কি কোঅর্ডিনেট করবে? একটা প্রোডাক্টের হচ্ছে গিয়ে প্রাইস, একটা প্রোডাক্টের কোয়ালিটি, অন টাইম শিপমেন্ট, এবং কিছু কিছু ক্ষেত্রে আফটার সেলস কিছু সার্ভিস থাকে, সেগুলো এনশিওর করা হচ্ছে একজন মার্চেন্ডাইজারের কাজ। আমি যদি খুব সহজ বাংলায় বলি, আমরা যে রেস্টুরেন্টে যাই, আমরা ধরুন একটা মেনু সেট করি, একটা মেনু ফিক্স করি। মেনু ফিক্স করার আগে আমরা দেখি হচ্ছে কি আমরা কী পছন্দ করি, তার সাথে প্রাইস কতটুকু। তারপর আমরা অর্ডারটা প্লেস করি। এই যে অর্ডারটা প্লেস করি, আমি এখানে একজন বায়ার, যার কাছে অর্ডারটা প্লেস করি, রেস্টুরেন্টে হচ্ছে একজন ভদ্রলোক আছে, ওয়েটার আছে, তার কাছে অর্ডারটা প্লেস করি। সে হচ্ছে একজন মার্চেন্ডাইজার বেসিক্যালি। সে অর্ডারটা আমার কাছ থেকে নিয়ে সে হচ্ছে কি কিচেনে ফরওয়ার্ড করলো, ওখান থেকে এটা প্রোডাকশন হলো, তারপর আপনার কাছে এটা কাস্টমার কাছে এটা আসবে, ওই ওয়েটারটা সার্ভ করবে। মার্চেন্ডাইজারের রোলটা ঠিক এক্স্যাক্টলি এরকম, খুব কাছাকাছি। সে বাইরের কাছ থেকে অর্ডারটা রিসিভ করবে, অর্ডারটা রিসিভ করার পরে সে হচ্ছে গিয়ে ফ্যাক্টরিতে এটা প্লেস করবে বিভিন্ন ডিপার্টমেন্টের কাছে, সেটা স্যাম্পল ডিপার্টমেন্ট, ফ্যাব্রিক ডিপার্টমেন্ট, প্রোডাকশন নিয়ে হচ্ছে গিয়ে প্রপারলি এক্সিকিউট করে অন টাইমে সেটা হচ্ছে কাস্টমারকে ডেলিভারি দিবে। এই ফুল প্রসেসটাকে সে কোঅর্ডিনেট করবে। এখন যদি সে অন টাইমে ডেলিভারি দিতে না পারে, সেই রেস্টুরেন্টের ওয়েটার যদি অন টাইমে আপনার ফুড সার্ভিস দিতে না পারে, অথবা যদি ফুডের কোয়ালিটি খারাপ হয়, তাহলে আপনি এজ এ কাস্টমার আপনি ওই ওয়েটারকে হচ্ছে গিয়া অ্যাড্রেস করবেন। ঠিক তেমনি বায়ারও কোনো কিছুর ক্ষেত্রে সবসময় ওই মার্চেন্ডাইজারকে অ্যাড্রেস করবে, যে কোনো প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে, প্রোডাক্টের অন টাইম শিপমেন্ট নিয়ে। তো মার্চেন্ডাইজারের কাজটা হচ্ছে গিয়ে খুবই ক্রিটিক্যাল। সে হয়তো সবটুকু করতেছে না, কিন্তু সে সব কিছু কোঅর্ডিনেট করতেছে। সে একটা প্রোডাক্ট যখন কাজ শুরু হয়, একদম শুরুতে ডিজাইন ব্রিফ থেকে শুরু করে, ডিজাইন ব্রিফ করবে। ডিজাইন ব্রিফ করার পরে সেটার একটা ইনিশিয়াল একটা প্রোটোটাইপ প্রোডাক্ট তৈরি করতে হবে, সেখান থেকে কাজ শুরু হয় মার্চেন্ডাইজারের। তারপর সেটা হচ্ছে গিয়া স্যাম্পলিং করা, অন টাইমে স্যাম্পল সাবমিট করা। স্যাম্পল সাবমিটটা করতে হবে একদম পারফেক্ট টাইমে, যাতে করে কাস্টমারের রেঞ্জ বিল্ড বলেন বা সিলেকশন বলেন, এই টাইমটা, এই মিটিংটা যেন হচ্ছে গিয়ে সেটা ক্যাচ করতে পারে। এই মিটিং হওয়ার পরে যখন প্রোডাক্টটা ফাইনাল হয়ে যাবে, তারপর সেটা প্রাইস কনফার্ম করতে হবে। এটা মার্চেন্ডাইজারের কাজ, প্রাইস কনফার্ম করা। প্রাইস কনফার্ম করার পরে যখন অর্ডার কনফার্ম হয়ে গেল, সেই অর্ডারটা হচ্ছে কি ফ্যাক্টরিতে প্লেস করা, ফ্যাক্টরিতে ফ্যাব্রিকের প্রসেস করা, ট্রিমসের প্রসেস করা, দেন হচ্ছে গিয়া ফার্দার স্যাম্পলিং প্রসেস করা, অন টাইমে মেটেরিয়ালগুলো ইনহাউস করা, সাপ্লাই চেনের প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে খুব ক্লোজলি মনিটর করে সেটাকে অন টাইমে প্রোডাকশন করে এটা শিপমেন্ট দেওয়া হচ্ছে একজন মার্চেন্ডাইজারের। টোটাল যদি অন একটা গ্লান্স বলি, এটা হচ্ছে একটা কাজ। শিপমেন্ট দেওয়ার পরেও কিছু কাজ থেকে থাকে, যেমন ডিসিতে যাওয়ার পরে সেটা কোনো ক্লেম যদি আসে, সেটা মার্চেন্ডাইজারকে বাইরে অ্যাড্রেস করে সেই ক্লেমগুলো হচ্ছে গিয়ে অ্যানালাইসিস করা, কাস্টমারকে ফিডব্যাক দেওয়া হচ্ছে গিয়ে একজন মার্চেন্ডাইজার ওভারঅল কাজ। তো বাংলাদেশে মার্চেন্ডাইজিং বেসিক্যালি দুই ধরনের আছে। একটা হচ্ছে গিয়ে বাইং হাউস মার্চেন্ডাইজিং, আর একটা হচ্ছে ফ্যাক্টরি মার্চেন্ডাইজিং। বাইং হাউস মার্চেন্ডাইজিংটা বেসিক্যালি বায়ার এবং ফ্যাক্টরির মধ্যে একটা মিডল পার্ট। এই বাইং হাউস মার্চেন্ডাইজার যারা আছে, তারা হচ্ছে গিয়ে বায়ার কাছ থেকে
অর্ডারটা রিসিভ করে ফ্যাক্টরি মার্চেন্ডাইজারকে হ্যান্ড ওভার করে। সে শুরুতে সাথে হতে পারে স্যাম্পলিং, কস্টিং এবং বাল্কের ক্ষেত্রে তাদের ফলো আপ থাকে, বাট তাদের মোস্ট ফলো আপটা থাকে ডেভেলপমেন্ট স্টেজ এবং কস্টিং স্টেজ। তারপরে বাল্কে যখন আসে তখন বাইং হাউস মার্চেন্ডাইজাররা ফলো আপ করে, তাদের সাথে তাদের কোয়ালিটি টিম থাকে, যাতে করে অন টাইমে গুডসটা ডেলিভারি হয়। আর ফ্যাক্টরি মার্চেন্ডাইজারের কাজ অনেক। ফ্যাক্টরি মার্চেন্ডাইজার শুরু থেকে শেষ পর্যন্ত, আমি এতক্ষণ যেটা বললাম যে হচ্ছে গিয়া স্যাম্পলিং, কস্টিং, ডেভেলপমেন্ট অ্যান্ড দেন বাল্ক প্রোডাকশন, ফলো আপ, এভরিথিং। আপনার প্রত্যেকটা কেন পিআই অন টাইমে পিআই দেওয়া, এলসি করানো, এগুলো ফলো আপ করতে মার্চেন্ডাইজিং করতে হয়। তো বাংলাদেশে এই দুই ধরনের মার্চেন্ডিং থাকে। আর আছে রিটেল মার্চেন্ডাইজিং, যেখানে আমরা এখন পর্যন্ত পৌঁছাই আর কি। সো বেসিক্যালি যদি বলি এই বাইং হাউস মার্চেন্ডাইজিং এবং ফ্যাক্টরি মার্চেন্ডাইজিং, এই দুই ধরনের মার্চেন্ডাইজিং বাংলাদেশে আছে। একজন মার্চেন্ডাইজার যে কোনো পেশায় সবাই চায় সফল হতে চায়। তো মার্চেন্ডাইজিংয়ে সফল হতে গেলে কিছু বেসিক টুলস ফলো করতে হবে, কিছু বেসিক ফ্যাক্টর থাকে। একদম বেসিক কমন যেটা হচ্ছে গিয়ে কমন সেন্স। কমন সেন্সটা এরকম যে পারফেক্ট টাইমে আপনাকে রিয়েক্ট করতে হবে, পারফেক্ট টাইমে আপনাকে রেসপন্স করতে হবে। যদি অন টাইম রেসপন্স করতে না পারেন তাহলে কখনোই আপনি একজন ভালো মার্চেন্ডাইজার হতে পারবেন না। এই রেসপন্সটা কীরকম হতে পারে? শুরু থেকে কাস্টমারের কমিউনিকেশনে রেসপন্স হতে পারে, সেটা হচ্ছে গিয়ে কোনো মিটিংয়ে ইনস্ট্যান্ট রেসপন্স হতে পারে। এই রেসপন্সটা খুব দ্রুত আপনাকে করতে হবে যে কোনো কাজের ক্ষেত্রে। যে কোনো ইমেইল আসলো, যে কোনো কোয়েরি আসলো, সাথে সাথে আপনাকে এটা অ্যাকশনে নিতে হবে। এটা যদি নিতে না পারেন তাহলে আপনি যতই যোগ্যতা থাকুক আপনি কিন্তু এখানে সফল হতে পারবেন না। এখানে কাজকে আমরা বলি উইদিন ডে বলি না, উইদিন আওয়ারের মধ্যে হচ্ছে এটা এক্সিকিউট করতে হবে। তো এটা হচ্ছে গিয়ে নাম্বার 1। দেন আপনাকে হতে হবে কমিউনিকেটিভ হতে হবে, খুব বেশি কমিউনিকেটিভ হতে হবে। শুধু বাইরের সাথে কমিউনিকেশন না, ফ্যাক্টরি আপনার যত স্টেক হোল্ডার আছে সবার সাথে কমিউনিকেটিভ হতে হবে। খুব দ্রুত কমিউনিকেশন করতে হবে, যে কোনো কিছু ইনফরমেশন আসে খুব দ্রুত সবাইকে সার্কুলেট করে দিতে হবে। সো এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে গিয়ে কমিউনিকেশন। দেন আপনাকে থাকতে হবে টেকনিক্যাল নলেজ। অনেক আগে যখন আমরা আজ থেকে হয়তো 20 বছর আগে মার্চেন্ডাইজিংয়ে টেকনিক্যাল লোকজন বা টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডের লোকজন খুব বেশি ছিল না। এখন ম্যাক্সিমাম জায়গায় আমি বলবো 95% প্লাস মার্চেন্ডাইজার হচ্ছে গিয়ে কোনো না কোনোভাবে টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডের সাথে রিলেটেড, শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে আর টেক্সটাইলের লোকজন আছে। সেক্ষেত্রে টেকনিক্যাল নলেজটা খুবই জরুরি, কারণ টেকনিক্যাল নলেজ ছাড়া আপনি আগাইতে পারবেন না, আপনি একটা জায়গায় গিয়ে স্টাক হয়ে থাকবেন। আপনাকে ফেব্রিক, ইয়ার্ন, ফাইবার, গার্মেন্টিংয়ের ক্ষেত্রে সব জায়গায় হচ্ছে কি আপনাকে নলেজ থাকতে হবে, যাতে করে একটা মিটিংয়ে আপনি যে টেকনিক্যাল পার্সন এটা লিড নিতে পারেন, সবাই যেন বুঝতে পারে আপনার কথায় যে আপনার হচ্ছে কি আপনি টেকনিক্যালি সাউন্ড আছেন। তাহলে আপনার উপর কাস্টমারের কনফিডেন্স বাড়বে। এর পাশাপাশি বর্তমানে আপনার সফটওয়্যার বেস আপনাকে খুব স্কিল হতে হবে। খুব বেশি স্কিল না হলেও জরুরি, যে যত বেশি স্কিল হবে তার জন্য তত প্লাস পয়েন্ট। বিভিন্ন ইআরপি সফটওয়্যার আছে, এগুলো জানতে হবে আপনাকে। বিভিন্ন প্ল্যানিং সফটওয়্যার আছে, মার্চেন্ডিং বিভিন্ন সফটওয়্যার আছে, এগুলো আপনাকে শিখতে হবে। এবং প্রেজেন্টেশন স্কিলটা খুবই ইম্পর্ট্যান্ট। যদি আপনি প্রেজেন্টেবল না হন তাহলে কিন্তু আপনি পারবেন না। কিন্তু তো আপনাকে যতটুকু জানেন, আমাদের পার্শ্ববর্তী দেশে আমাদের যেটা উইকনেস থাকে যে আমরা প্রেজেন্টেবল না, আমরা জানি হয়তো হচ্ছে কিন্তু প্রকাশ করতে পারি না। এক্সপ্রেস করতে হবে, কিন্তু কাস্টমার কাছে নিজেকে সেল করতে হবে। যত বেশি নিজেকে সেল করতে পারবেন তত আপনার জন্য সুবিধা, ফ্যাক্টরির জন্য সুবিধা। সো প্রেজেন্টেশনটা খুবই ইম্পর্টেন্ট, ইংলিশ ফ্লুয়েন্সিটা খুব জরুরি। এবং কাস্টমারের সাথে যখন কথা বলবেন কোনো ধরনের জড়তা থাকা যাবে না। জড়তা থাকলে আপনি কিন্তু আগাইতে পারবেন না। একটা 8-10 জনের মিটিংয়ের মধ্যে আপনি যদি জড়তার কাজ করে, যদি ফ্লুয়েন্সি না থাকে, আপনার যদি টেকনিক্যাল নলেজ ওরকম না থাকে, আপনি যদি কমিউনিকেটিভ না হন, তাহলে তো আপনি নিজেকে হচ্ছে গিয়া এখানে লিডিং পজিশনে যেতে পারবেন না। আপনি সো লিডিং পজিশন, শুধু এই যে কোনো ক্ষেত্রে আপনাকে লিডিং পজিশন যেতে গেলে আপনাকে একটু ডিফারেন্ট হতে হবে। সবার চাইতে আপনার কোয়ালিটি যেটা ডিফারেন্ট, আপনার কথা, আপনার আউটফিটের মাধ্যমে এটা প্রকাশ করতে হবে। মার্চেন্ডাইজিংয়ের শিক্ষাগত যোগ্যতা বেসিক্যালি টেক্সটাইল এখন যারা আছে তারাই হচ্ছে গিয়ে এখন সবাই মার্চেন্ডাইজিং ঢুকতেছে। এবং আমরা যারা ইন্টারভিউ নেই অনেক ক্ষেত্রে তাদেরকে সময় টেক্সটাইলকে প্রিফার করি। তো টেক্সটাইল গ্র্যাজুয়েশনের জন্য বাংলাদেশ ইউনিভার্সিটি টেক্সটাইল বুটেক্স আছে, তার সাথে আরও কতগুলো কলেজ আছে, অ্যাফিলিয়েটেড কলেজ আছে। প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে অনেকগুলোই আছে, ভালো করতেছে। আসানুল্লাহ, প্রাইমেশিয়া, এদিকে বিএফটি আছে, শান্তামারিয়াম আছে, ডুয়েট, মিটার, বেশ কিছু প্রতিষ্ঠান হচ্ছে কাজ করতেছে। এবং এখান থেকে বেশ ভালো ভালো ছেলেমেয়ে প্রতি বছরই বের হচ্ছে। এটা বেশ ভালো ছাড়া ফেলেছে মার্কেটে, কারণ আপনার টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড ছাড়া এখন কেউ আর রিক্রুট করতেছে না মার্চেন্ডাইজিংয়ে। বাংলাদেশের মার্চেন্ডাইজিংয়ের ডিমান্ড আছে, অনেক আছে। যতদিন পর্যন্ত টেক্সটাইল সেক্টর থাকবে মার্চেন্ডাইজিংয়ের ডিমান্ড থাকবে।
তার সাথে সাথে আরও অনেক রিলেটেড হচ্ছে গিয়ে সেক্টর আছে, আই মিন ডিপার্টমেন্ট আছে, যেখানে সবারই স্টুডেন্টদের ডিমান্ড অনেক বেশি। মার্চেন্ডাইজিংয়ে শুরু যদি স্যালারির কথা বলি, শুরুতে হয়তো খুব বেশি থাকে না, একসময় অনেক কম ছিল। এই মুহূর্তে তাও মার্কেট যে ডিমান্ড সেই অনুযায়ী 20,000 ফ্যাক্টরি লেভেলে শুরু করে, কিছু 25, বাইং হাউস অনেকগুলো আছে, অনেকে 30, 35, 40 পর্যন্ত শুরু হয়। আপনি যখন 2-3 বছর কাজ করে ফেলবেন, আপনার স্যালারি তখন 50+ হবে। আর একটা মিড লেভেলে চলে গেলে 100 ক্রস করে। এর কোনো আমি লিমিট বলতে পারবো না, এটা অনেকেই আছে যে হচ্ছে গিয়া 10 লাখ প্লাস, মোর দেন 10 লাখ, 5 লাখ এইরকম থাকে। সো এইটা একটা সময় যাওয়ার পরে এটা আসলে কোনো লিমিটের মধ্যে রাখা যায় না আর কি। ডিপেন্ড করে আপনার কোয়ালিটি কীরকম, আপনার স্কোপ কীরকম আর কি। তবে যদি আমি মোটা দাগে বলি, চ্যালেঞ্জ একটা হচ্ছে গিয়া এখানে কমিউনিকেশনটা খুব সুইফট হইতে হয়, খুব দ্রুত রিয়াকশন করতে হয়, খুব দ্রুত অ্যাকশন নিতে হয়। আপনাকে প্রতিটা টাইমেই হচ্ছে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা মিনিটেই আপনি কিন্তু আমি একটা কাজ আজকে আসলো, আমি এটা কালকে করলে হবে না, কিন্তু আজকে আমাকে এটা হচ্ছে গিয়া এক্সিকিউট করতে হবে, আজকে আমার এই কাজটা ফরওয়ার্ড করে দিতে হবে কাউকে না কাউকে, অন্য ডিপার্টমেন্টকে। সো এই জায়গাটায় এই যে টাইমিংটা মোস্ট ইম্পর্ট্যান্ট। সো এই জায়গায় একটা চ্যালেঞ্জ থাকে সবার জন্য, যে টাইমিং মেনটেন করা। সেকেন্ড হচ্ছে, অনেক সময় দেখা যায় অর্ডার নেওয়ার পরে অর্ডারটা ডিলে হচ্ছে, বিভিন্ন কারণে ডিলে হয়। সো এই ডিলেটা কাস্টমারকে কনভিন্স করানো, কাস্টমারকে লজিক্যাল এক্সপ্লেনেশন দিয়ে এই ডিলেটাকে হচ্ছে জাস্টিফাই করা একটা বড় চ্যালেঞ্জ থাকে। আরেকটা যেটা বললাম যে হচ্ছে কি, অনেক সময় ফ্যামিলিকে যখন খুব বেশি প্রেশার থাকে, যারা ডিরেক্ট কাস্টমারের সাথে কাজ করে, বাইং হাউসে বলেন বা হচ্ছে গিয়ে ফ্যাক্টরিতে বলেন, দ্য টাইমিং এটা মোস্ট। আপনি কাজ করতেছেন ইউরোপিয়ান কাস্টমারের সাথে, তার সাথে আপনার সময়ের 5 থেকে 6 ঘন্টা ডিফারেন্স থাকে। আপনি যদি আমেরিকান কাস্টমারের সাথে কাজ করেন, আপনার সাথে 8-10 ঘন্টা ডিফারেন্স থাকে। কাস্টমার যখন আমরা ডিরেক্ট ইমেল করতেছে, কমিউনিকেশন করতেছে, আপনার সাথে টাইমিংটা ডিফারেন্স হয়ে যাচ্ছে। আপনার যখন এখানে রাত, তখন কাস্টমার রেসপন্স চাচ্ছে। এই ক্ষেত্রে টাইমিং এটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার থাকে, এবং এই জায়গায় অনেকের চ্যালেঞ্জ থাকে এটা, বিশেষ করে নারীদের জন্য। এক্ষেত্রে নারীরা যদি বলি, আমি বাইং হাউসের ক্ষেত্রে নারীরা বেশ ভালো করতেছে, কারণ এখানে স্কোপটা ভালো, পরিবেশটা ভালো থাকে, এবং অনেক বাইং হাউস আছে যেখানে একটা সিগনিফিকেন্ট পার্সেন্টেজ অলরেডি হচ্ছে গিয়া ওমেন্স লিড দিচ্ছে। এবং আমি যদি বলি, আমাদের মার্কস স্পেন্সারে এমএনএসের ক্ষেত্রে নারীরাই লিড দিচ্ছে, এখানে আরও অনেকগুলো বড় বড় ব্র্যান্ড আছে, নারীরা লিড দিচ্ছে। ফ্যাক্টরির ক্ষেত্রে ট্রান্সপোর্ট একটা বড় ব্যাপার, কারণ কমিউনিকেশনের ক্ষেত্রে ঢাকার কাছাকাছি যে সকল ফ্যাক্টরি আছে, সেখানে নারীরা বেশ ভালো করতেছে আছে, কিন্তু ঢাকার থেকে দূরে যেগুলো ফ্যাক্টরি, সেখানে হচ্ছে গিয়া ডিস্টেন্স একটা ম্যাটার এই কারণে, কারণ এই নারীরা হয়তো, একটা ছেলে রাত 10টা 11টা বাসায় ফিরতেছে, একটা মেয়েও হয়তো চাইলে পারে, কিন্তু আমাদের বাস্তবতা হচ্ছে একটু ভিন্ন। সো সেক্ষেত্রে নারীরা ফ্যামিলি টাইমিং এবং ফ্যাক্টরি টাইমিং এটা খুব টাফ হয়ে যাবে তাদের জন্য। তো এক্ষেত্রে আমি বলবো যে হচ্ছে গিয়ে নারীদের জন্য বাইং হাউস রিলেটেড বা ঢাকা কেন্দ্রিক যেগুলো হচ্ছে গিয়ে ফ্যাক্টরি থাকে বা হেড অফিস থাকে, ফ্যাক্টরিদের বাইং হাউস থাকে, সেক্ষেত্রে নারীদের অনেক স্কোপ থাকে, এবং নারীরা খুবই ভালো করতেছে। আমাদের সাথেও আমি যে ফ্যাক্টরিতে আছি, এটা ঢাকা থেকে বেশ দূরে, এখানেও মেয়েরা কাজ করতেছে, ডিজাইনে মেয়েরা কাজ করতেছে, মার্চেন্টিংয়ে কাজ করতেছে, খুব ভালো কাজ করতেছে, এবং খুবই অ্যাপ্রিসিয়েটেড ওয়েতে কাজ করতেছে। যারা এখনও মার্চেন্টাইজিংয়ে আসে নাই, যারা আসতে ইচ্ছুক, স্টুডেন্ট পর্যায়ে আসে, তাদের জন্য, বা এখনও যারা টেক্সটাইলে আসে নাই, টেক্সটাইলের বাইরেও আসছে, যারা ইন্টারমিডিয়েট লেভেলে আছে, যারা পরবর্তী টেক্সটাইল চুজ করবে, আর যারা ইমিডিয়েট চাকরিতে ঢুকবে, তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে গিয়া, মার্চেন্টাইজিংয়ে আসতে হলে আমি যেটা বললাম, যে সফল মার্চেন্টাইজার হতে গেলে যে জিনিসগুলো থাকা খুবই জরুরি, সেটা হচ্ছে গিয়া কমিউনিকেটিভ হতে হবে, আপনার সাথে অনেক মানুষের কানেক্টিভিটি থাকতে হবে, আপনাকে সোশ্যাল হতে হবে, সব কিছুতে হচ্ছে গিয়া মানুষের সাথে মিশে যাওয়া, অনেকগুলো মানুষকে নিয়ে ডিল করতে হয় এখানে। সবগুলো মানুষের সাথে মিশে যাওয়ার যে প্র্যাকটিসটা, এটা করতে হবে। আপনাকে প্রেজেন্টেশনে খুব বেশি গুরুত্ব দিতে হবে। ক্যাম্পাস লাইফে অনেকে প্রেজেন্টেশন গুরুত্ব দেয় না, তো প্রেজেন্টেশনের গুরুত্বটা খুবই জরুরি। আপনি যদি প্রেজেন্টেবল হন, আপনি যদি হচ্ছে গিয়ে কোনো একটা মিটিংয়ের সামারি নিয়ে, কোনো একটা মিটিং মিনিটস নিয়ে যদি আপনি কাস্টমার সামনে প্রেজেন্টেশন করতে না পারেন, তাহলে খুব টাফ হয়ে যাবে এখানে আগানো। তো প্রেজেন্টেশনে খুব বেশি গুরুত্ব দিতে হবে। যে কোনো টপিক্সের উপর আপনি ক্যাম্পাসে প্রেজেন্টেশন দেন, খুব বেশি আপনাকে ফোকাস হয় এই দিকে কাজ করতে হবে। ইমেল কমিউনিকেশনটা খুব জরুরি। অনেকেই ইমেল লিখতে পারে না, কিন্তু ইমেল লেখাটা একটা আর্ট, কিন্তু আপনাকে খুব ছোটো আকারে, অনেক কিছু এক্সপ্রেস করতে গিয়ে অনেক কিছু বড় লিখে ফেলে। আপনাকে ছোটো আকারে, ছোটো করে সামারি করে আপনার জন্য এটা কাস্টমারকে কনভিন্স করতে পারেন। আপনার ইমেলের সাবজেক্টই এমন হবে যাতে করে
যে রিডার সে যেন বুঝতে পারে যে আসলে ভিতরে কী লেখা আছে। তো এই ইমেল কমিউনিকেশনে আপনাকে খুব বেশি স্কিল হওয়ার খুব জরুরি দরকার ভালো মার্চেন্ডাইজার হওয়ার জন্য। আর এই আগামী দিনে যেটা আসতেছে হচ্ছে কি এআই বেসড, সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা আছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে গিয়া বিভিন্ন টেকপ্যাক তৈরি হচ্ছে গিয়ে এআই দিয়ে। ডিজাইনের ক্ষেত্রে ডিজাইনাররা কিন্তু এআই ইউজ করা শুরু করতেছে। তো আগামী দিনে এই এআই কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে মার্চেন্ডাইজিং বলেন, ডিজাইন বলেন, সব কিছু। ইভেন এখন কমার্শিয়ালের অনেকগুলো কাজকর্ম কিন্তু হচ্ছে গিয়ে এআই দিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু মানে একটা মানুষের ব্যবহারটা একটু কমে যাচ্ছে এই যে কিছু কিছু জায়গায় আর কি। এখন টেকপ্যাকে তৈরি হচ্ছে, আমরা 3D স্যাম্পল তো অলরেডি করতেছি, আমরা ফিজিক্যাল স্যাম্পল অনেক সময় করা লাগে না, 3D স্যাম্পল দিয়ে হয়ে যাচ্ছে। সো এই জায়গায় ভার্চুয়ালি হচ্ছে গিয়ে এই জায়গায় আগাইতে হবে, এই জায়গায় আপনাকে কিছুটা হলে জানা থাকা লাগবে। এবং আপনি যখন একটা কাস্টমার সাথে যখন কথা বলতে যাবেন তখন শুধুমাত্র প্রোডাক্ট নিয়ে কথা হবে না, ওখানে বিভিন্ন ধরনের গল্প হবে। আপনাকে এজন্য বিশ্বে কী চলতেছে, ওয়ার্ল্ডের আশেপাশে কী হচ্ছে এগুলো খোঁজখবর রাখতে হবে। বিজনেস কোন দিকে যাচ্ছে, ওয়ার্ল্ডের হচ্ছে গিয়া কোন জায়গায় কোন ক্রাইসিস আছে এগুলো হচ্ছে গিয়া আপনার নলেজে থাকতে হবে। ইভেন হইতে পারে যে কাস্টমার যার সাথে কথা বলতেছেন সে কী পছন্দ করে, সে কি কোন টপিক্স পছন্দ করে, আপনাকে ওই টপিক সম্পর্কে একটু আগে জানতে হবে। তাহলে ওই টপিক তার সাথে কথা বললে সে হচ্ছে গিয়ে কানেক্টিভিটি হচ্ছে গিয়ে ফিল করবে এই জায়গাটায়। তো আমার সবার কাছে সাজেশন হচ্ছে গিয়ে এই মার্চেন্ডাইজিং আসতে হলে আপনাকে পড়ালেখার পাশাপাশি এই জিনিসগুলোকে হচ্ছে যেটা বললাম যে কমিউনিকেশন, সোশ্যাল হওয়া, ইমেইলের হচ্ছে গিয়ে স্কিল বাড়ানো, প্রেজেন্টেশন করা, এবং হচ্ছে কিছু সফটওয়্যার, ইআরপি সফটওয়্যার জানা, প্ল্যানিং কিছু সফটওয়্যার জানা, এবং এআই বেসড কিছু হচ্ছে গিয়ে নলেজ গেদার করা, ওয়ার্ল্ডে কী হচ্ছে না হচ্ছে পরিপাশে দেশে বিদেশে সব কিছু সম্পর্কে একটা ছোটো হইলে একটা ধারণা নিয়ে রাখা হচ্ছে গিয়ে অত্যন্ত জরুরি। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।